দেশের সর্ববৃহৎ বাজেট দিচ্ছে বিএনপি সরকার, আকার 9,38,000 কোটি টাকা। সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বাজেটে দাম কমছে এসি, ফ্রিজ, শিশু খাদ্য, ঔষধ, মোবাইল ফোনের। বাড়বে বিড়ি, সিগারেট, দেশীয় মদ, রডের দাম। বিএসএফ এর পুশ ইনের অপচেষ্টা চলছে। সীমান্তে বিজিবি 24 ঘন্টা সতর্ক পাহারা, এলাকাবাসীর সর্বাত্মক সহায়তা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু কাল, জোর প্রস্তুতি জেলেদের। ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা প্রজাতির মাছ পাওয়ার আশা। ইরানে আবারও মার্কিন হামলা, হরমুজ প্রণালী ফের বন্ধ করল তেহরান। 18 মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির। মেক্সিকোয় ফিফা বিশ্বকাপে পর্দা উঠছে আজ। উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা। প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবং দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে চেপে ধরছে বাংলাদেশ। পেসারদের তাণ্ডবে দিশেহারা অজিরা, 0 রানে সাজঘরে 3 ব্যাটার। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। শুরুতেই 2026-27 অর্থ বছরের বাজেট আজ ঘোষণা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। 2026-27 অর্থ বছরের এই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 6.5%। সেই সঙ্গে 7.5% ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলই হবে বড় চ্যালেঞ্জ। সাদিয়া লাবনীর প্রতিবেদন। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে, এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা, এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং ওই তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।
ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদন হবে। এতে সরকারের মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবরা অংশ নিচ্ছেন। মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের পর বিকেলে জাতীয় সংসদে অধিবেশনের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, বাজেট নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু ও শাহিনুল ইসলাম সাগর। প্রথমেই যুক্ত হচ্ছেন বাবু, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে কি তথ্য আছে এবং কখন শুরু হবে আজকের অধিবেশন? শাজমিন, আপনি জানেন যে সকাল 10টা থেকে শুরু হয়েছে বিশেষ এই ক্যাবিনেট সভায়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে এবং এই সভা শুরু হওয়ার আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছিলেন যে এখানে যে সাধারণ মানুষের যে সকল সম্পদের, যে সীমিত সম্পদের মধ্যে থেকে সাধারণ মানুষের সকলকে আসলে স্বস্তি দেওয়ার জন্যই এই বাজেটটা তারা হচ্ছে যে সেইভাবেই হচ্ছে যে তারা এবারে অর্থ বরাদ্দ রাখবে জাতির জন্য। এবং সেই বিষয় নিয়ে আসলে যে অর্থমন্ত্রী তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের কাছে আসলে জাতির অনেক প্রত্যাশা রয়েছে, সেখান থেকে তারা সেইভাবেই হচ্ছে যে আগামী 26-27 অর্থ বছরের জন্য বাজেট বরাদ্দ রাখবে এবং অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে পৌঁছাতে পারে। এবং সেই কথাই তিনি বলছিলেন যাতে যে ভঙ্গুর যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে আসলে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কথা তিনি তাদের সরকার থেকে জানানো হয়েছে। এবং সেই সাথে আসলে যে জানিয়ে রেখে যে আজ জাতীয় সংসদে বিকেল 3টা নাগাদ জাতীয় সংসদে বৈঠক বসবে এবং সেখানে সংসদে আসলে 9,38,000 কোটি টাকার বাজেটে পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। সেই সাথে আসলে এবারে বাজেটে বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তার কর্মসূচিতে ব্যয় বৃদ্ধির কথা তিনি জানিয়েছেন এবং সেই বিগত সরকারের রেখে যাওয়া সুদ পরিশোধের চাপ এই সরকারের উপরই রয়েছে এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তার সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে আসলে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং সেই সাথে আসলে অর্থনীতি যে পুনরুদ্ধার এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে আসলে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রের জন্য আসলে এবারে বাজেটে 2,43,000 কোটি টাকার মতন হচ্ছে যে রেকর্ড ঘাটতি থাকছে এবং সেখানে আসলে যে আগামী অর্থ বছরের যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করছে এবং সেখান থেকে আসলে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় 6.5% এবং জানিয়ে রাখি যে এখানে সুরক্ষা খাতে আসলে সরকার তার বাজেটের একটু বড় অংশ রাখছে এবং তারা ধারণা করছে যে রাজস্ব আদায় তারা হচ্ছে যে করতে পারবে এবং রাজস্ব আদায় নিয়ে আসলে বিগত সরকারের সেই অভিজ্ঞতা রয়েছে যে সেই অভিজ্ঞতা থেকে আসলে যে দেখা গেছে যে রাজস্ব আসলে ঘাটতি কখনোই পূরণ হয়নি। তো সেই পূরণ ঘাটতি হওয়ার না কারণে আসলে যে এবারের যে কতখানি সক্ষমতা দেখাতে পারবে বিএনপি সরকার, তাদের দীর্ঘদিন পরে তারা নতুন সরকার এসেছে, সেই বাজেট নিয়ে আসলে তারা আমরা পরবর্তীতে দেখতে পাবো। আসলে এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সাগর রয়েছেন সংসদ ভবনের সামনে। তিনি আসলে বাজেটের যে অর্থনৈতিক দিকগুলো রয়েছে এবং কি বাজেটের পরিমাণ এবং সেখানে বাজেটের যে আসলে কি প্রতিফলন ঘটবে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছে। শাজবিন। ফরুকবাবু, আপনি ঠিক যেমনটি বলছিলেন তারপর থেকে যদি বলতে হয় সেক্ষেত্রে বলা যায় যে এবার একটি জনবান্ধব বাজেট দিতে যাচ্ছে সরকার, যেটিকে সরকার এর আগে থেকে বলে আসছিল যে এবার দেশের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কথা চিন্তা করে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এই ধরনের বক্তব্য আমরা এর আগের সময়গুলোতে শুনেছি। তবে সবচেয়ে চমকের বিষয় হচ্ছে আগামী অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরে যে প্রায় 9,38,000 কোটি টাকার যে সরকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সেই বাজেটে এনবিআর থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এরপরে যেটি ঘাটতি বাজেট থাকে সেটির পরিমাণ 2,43,000 কোটি টাকা। তবে সবচেয়ে চমকের বিষয় হচ্ছে আগামী
আগামী অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরে যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সেই বাজেটে আগামী 1 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা দেখেছি যে সরকার বিগত সময়ে বেশ কিছু সামাজিক সুরক্ষা খাতের আওতায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেমন কৃষক কার্ড নিয়েছে। সেই এরকম একটি আরও সামাজিক কার্ড যেটিকে বলা হয় হেলথ কার্ড, যেটি প্রথম লটে 25 লাখ মানুষকে দেওয়া হবে এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেটটা প্রস্তাব করছে সরকার। আমরা দেখেছি যে বাজেটের যে মোট আকার রয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বলা যাচ্ছে যে সর্বোচ্চ আকারের বাজেট প্রস্তাব করতে যাচ্ছে। তবে সেই বাজেট প্রস্তাবের সাথে সাথে সেটি বাস্তবায়নীয় নানা প্রশ্ন উঠেছে, কারণ বিগত বছরের গুলোতে আমরা যদি দেখি সেক্ষেত্রে এডিপিতে যে 3 লাখ কোটি টাকা ধরা হয়েছে, বিগত 10 মাসে এডিপিতে যে বাস্তবায়ন হার সেটি অত্যন্ত কম, অর্থাৎ সেটি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সে জায়গা থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো কিভাবে বাস্তবায়ন করবে, বড় বড় প্রজেক্টগুলো কিভাবে সরকার বাস্তবায়ন করবে সেই দিকগুলোতে অর্থনীতিবিদরা বারবারই পরামর্শ দিয়ে আসছেন। আমরা দেখেছি বর্তমানে মূল্যস্ফীতি 9% ছাড়িয়ে গিয়েছে, সেটি আগামী অর্থ বছরে যেটি 7-এর ঘরে আনার জন্য সরকার প্রায় 7.5% নির্ধারণ করতে যাচ্ছে, এমনটা আমরা তথ্য পেয়েছি। আমরা দেখেছি জিডিপির প্রবৃদ্ধি প্রায় 6.5% ধরা হয়েছে, যেটি আগের অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল 5.5%, যেটি পরবর্তীতে সেটি কমানো হয়েছিল। তো আগামী অর্থ বছর একটি বাজেটের যে সরকার প্রস্তাব করতেছে সেটি একটি জনকল্যাণমুখী, জনবান্ধবমুখী এবং নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী যে লাগাম সেটিকে টেনে ধরার বাজেট হতে যাচ্ছে, এমনটি মন্তব্য আমরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পেয়েছি। আমরা দেখেছি যে গত 10 মাসে এনবিআর এর যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম রয়েছে। সে জায়গা থেকে সরকার এবার যে প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব নির্ধারণ করতে যাচ্ছে সেটিও প্রশ্নের মুখোমুখি ছিল। তবে এনবিআর সাফ জানিয়েছিলেন যে ট্যাক্স ফাঁকি কমা এবং বিভিন্ন জায়গা থেকে করের যে উৎসগুলো সেগুলো বাড়ানো গেলে সে জায়গাগুলো পূরণ হবে, এমনটা আত্মবিশ্বাস এনবিআর এর তরফ থেকে আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঠিক দুপুর 3টায় আমরা দেখব যে জাতীয় সংসদ অধিবেশনে বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এই ছিল বাজেটের নানা দিক নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। নাজমিন। ধন্যবাদ সাগর এবং বাবু। বাজেট নিয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি সহ রপ্তানিতে উৎসাহ দিতে 2026-27 অর্থ বছরের বাজেটে কর ছাড়ের সঙ্গে থাকছে ভ্যাট ও শুল্ক কর ছাড়ের সুযোগ। সেই সঙ্গে জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে কৃষি সহ 60টি ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করা হতে পারে। এতে বিভিন্ন পণ্য ও সেবার দাম কম বেশি হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। 2026-27 অর্থ বছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় বড় ধরনের কর ছাড় ও শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে দেশে উৎপাদিত অনেক পণ্যের দাম কমতে পারে, আবার আমদানি নির্ভর কিছু পণ্যের দাম বাড়বে। লাগামহীন মূল্যস্ফীতির চাপে দিশেহারা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে কৃষি সহ 60টি ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করতে যাচ্ছে সরকার। এতে ধান, চাল, গম ও ভোজ্য তেল সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম কমতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে নতুন অর্থবছরের শুল্ক ছাড়ের বড় অংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে দেয়া হতে পারে। এজন্য সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ি খাতে বড় ধরনের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এতে কমতে পারে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইকের দাম। দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজার সম্প্রসারণে বাজেটে কর ছাড় সুবিধা 2030 থেকে 2035 সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে কমতে পারে টিভি, ফ্রিজ, এসি সহ দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের দাম। এছাড়া দেশে তৈরি ল্যাপটপ, কম্পিউটার, মনিটর সহ মোবাইল ফোনের দাম কমতে পারে। এদিকে সরকারের ক্রিয়েটিভ ইকোনমির অংশ হিসেবে বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক কর প্রত্যাহার হতে পারে। এতে দেশের বাজারে থাকা বাদ্যযন্ত্রের দাম কমতে পারে। লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে কেজি প্রতি শুল্ক কমিয়ে $7 করা হতে পারে। এতে কমতে পারে এসব প্রসাধনী সামগ্রীর দাম।
আমদানি করা শিশু খাদ্যের দামও কমতে পারে। স্বর্ণ বিক্রিতে 5% ভ্যাট কমিয়ে 2,500 টাকা নির্ধারণ করা হতে পারে। মোবাইল সিমের 300 টাকা কর বাতিল হতে পারে। এছাড়া কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 5% আগাম কর প্রত্যাহার হতে পারে। সেই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটরদের সব ধরনের ভ্যাট এবং কর প্রত্যাহার করা হতে পারে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের উপর 300% এবং নিকোটিনের উপর 350% সম্পর্ক শুল্ক আরোপ করা হতে পারে। এতে উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম বাড়তে পারে। এছাড়া দাম বাড়ার ক্ষেত্রে কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির উপর 15% মূল্য সংযোজন কর আরোপ করা হতে পারে। পাশাপাশি রড সহ স্টিল পণ্যের ভ্যাট 150 থেকে 350 টাকা বাড়তে পারে। নতুন অর্থ বছরের বাজেটে প্রান্তিক করদাতাদের যথাসম্ভব করের চাপ কমাতে পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া ব্যবসায়ীদের জন্য কর ছাড়ের পাশাপাশি ভ্যাট ও আমদানি শুল্ক কর ছাড়ের মতন সুযোগ থাকছে। সব মিলিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারের এসব পদক্ষেপ কতটুকু সুফল বয়ে আনে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক 2026-27 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আর এ নিয়ে আরও জানাতে দেশ টিভি নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, এবার সামাজিক নিরাপত্তায় কোন কোন দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এসব খাতে বরাদ্দ কেমন রাখা হয়েছে? দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হতে যাচ্ছে আজ বিকেল 3টায় সংসদে। দেশের 55তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। এবার বাজেট বিশ্লেষণের যে বিষয়বস্তু সেটি সামাজিক খাতের কথা বলছিলেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে খাত সেখানে বরাদ্দ রাখা হয়েছে, যার আকার ধরা হয়েছে 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি এবং মোট প্রস্তাবিত বাজেটের প্রায় 16%। আপনাকে জানিয়ে রাখি, বর্তমান যে বিএনপি নেতৃত্বাধীন সরকার তারেক রহমানের সরকার প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি সবচেয়ে বেশি যে খাতে বরাদ্দ রাখা হয়েছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। এবং বিএনপি সরকারের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি সামাজিক নিরাপত্তা বলয় বা খাতের ক্ষেত্রে কিন্তু তারা বেশি অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে তারা ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড এবং যারা ইমাম মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত সহ বিভিন্ন ধর্মাবলম্বীর যারা ধর্মযাজক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ একটি বরাদ্দের কথা বলেছিল। সেটির বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু আমরা বিশ্লেষণে দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, আয় বৈষম্য, কর্মসংস্থানের সংকট সবকিছু মিলে সামাজিক সুরক্ষা খাত বেশি নিরাপত্তা পেয়েছে। বিশেষ করে প্রান্তিক যারা জনগোষ্ঠী রয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সুরক্ষা দিতে সরকার প্রচলিত ভাতার বাইরেও নগদ প্রণোদনা সহ পরিবার ভিত্তিক যে সকল সহায়তা সেগুলোর একটি উদ্যোগ নিয়েছে। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, আগামী বাজেটের সবচেয়ে বড় আলোচিত কর্মসূচি যেটি ফ্যামিলি কার্ড, সেটির ক্ষেত্রে কিন্তু আগামী অর্থ বছরে 41 লাখ নারী প্রধান পরিবারকে মাসে 2,500 টাকা করে দেওয়ার একটি নগদ সহায়তা গ্রহণ করেছে সরকার। এতে সরকারের ব্যয় হবে প্রায় 12,374 কোটি টাকা, যেটি সবচেয়ে বড় একটি বরাদ্দ সরকারের। এর পাশাপাশি কৃষকদের জন্য তারা বিভিন্ন ধরনের ভাতার যে কর্মসূচি রেখেছে সেখানেও কিন্তু একটু বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। সরকার যেটি বলছে যে একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতি রয়েছে সেটিকে কেন্দ্র করে যাতে সাধারণ জনগণ এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিছুটা হলেও যাতে স্বস্তি পেতে পারে, সেটিকে কেন্দ্র করেই সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বিশেষ ধরনের যে ভাতা কর্মসূচি, বিভিন্ন ধরনের কার্ড সেগুলোর ব্যবস্থা রেখেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি বিশ্লেষণে যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ, এই বরাদ্দ কিন্তু বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এবং বিশ্লেষকরা যেটি বলছেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা খাতে যে বড় ধরনের একটি বরাদ্দ রেখেছে সেটি যদি বাস্তবায়িত হতে পারে তাহলে দরিদ্রের যে হার আমরা দেখতে পেয়েছি বিগত অর্থ বছরগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে সেটি কমে আসতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে নিউজরুম থেকে এই ছিল সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কেন্দ্র করে সবশেষ পর্যালোচনা। ধন্যবাদ আরাফাত। এবার বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাত ইসলাম।
9,38,000 কোটি টাকার বাজেট আসছে আজ। তবে বাজেটের বিশাল অঙ্কের চেয়ে সাধারণ মানুষের আগ্রহ তাদের দৈনন্দিন জীবনের প্রভাব নিয়ে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো সহ নানা প্রত্যাশা সাধারণ মানুষের, জানাচ্ছেন আরাফাত ইসলাম। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য আর সীমিত আয়ের চাপে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় নতুন বাজেট নিয়ে তাদের প্রধান প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বস্তির জীবন। বাজেটে কোনো কিছু বাড়ানো যাবে না। দেশের অবস্থা তো এখন এমনিই সমস্যা, বুঝেন নাই? এখন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কম। বাজেট বাড়াইলে পরে বাড়াইতে হবে। গরিব মানুষ খায়া বাঁচতে পারি, আমাদের জন্য অর্থ যদি কম, জিনিসের দাম যদি কমে, তাহলে আমরা খায়া পরে গরিব মানুষ বাঁচতে পারবো। শুধু মূল্যস্ফীতি নয়, তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থান, বিশেষ করে শিক্ষিত বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান অনেকেই। বাজেটটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের যে এখন ইয়াং সমাজের একটা সমস্যা আছে, আমরা সবাই আসলে অস্বস্তিতে আছি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের খাবার প্রয়োজন, চাল ডাল, তরি তরকারি ইত্যাদি, এগুলোর প্রতি বাজেট কম থাকুক, এটাই আমরা চাই। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আরেকটি আশা করের বোঝা না বাড়িয়ে সেবার মান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তারা। স্বচ্ছভাবে ভোট দিছি, ভোটটা সুষ্ঠু হয়েছে, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। মাল সামানার দাম যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে হবে। আর বিশেষ করে সামরিক খাতে বাজেটটা বৃদ্ধি করা প্রয়োজন। তবে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাজেটের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এমনটাই আশা সবার। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দীর্ঘ 2 দশক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে নির্বাচিত বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের প্রায় 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘিরে যেমন রয়েছে প্রত্যাশা, তেমনি রয়েছে অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ। বিএনপি সরকারের বাজেটের খবর জানাচ্ছেন মাকদুরা মিতি। 1978 সালের 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1979 সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর সে বছরের 2 জুন বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা। 1979-80 অর্থ বছরের এ বাজেটের আকার ছিল 3,263 কোটি টাকা। সে সময় বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় প্রত্যক্ষ করের ওপর। এরপর 1980-81 এবং 1981-82 অর্থ বছরে বিএনপি সরকারের হয়ে বাজেট পেশ করেন সাইফুর রহমান। সে সময় বাজেটের আকার ছিল 4,108 কোটি টাকা। এ বাজেটে বেশি গুরুত্ব পায় মুক্তবাজার অর্থনীতির প্রসার, বেসরকারি খাতকে লাইসেন্স প্রদান এবং বিরাষ্ট্রীয়করণ। 1991 সালে স্বৈরাচার পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম গণতান্ত্রিক সরকার গঠন করে বিএনপি। সে সময় 1991-92 অর্থ বছরের বাজেটের আকার ছিল 15,583 কোটি টাকা। এ বাজেটে গুরুত্ব দেওয়া হয় শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের ওপর। এই সরকারের আমলেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি ও বিনামূল্যে বই বিতরণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়। একই সঙ্গে দেশের রাজস্ব খাতের ইতিহাসে বৈপ্লবিক সংস্কার হিসেবে মূল্য সংযোজন কর ব্যবস্থা চালু করা হয় এ অর্থ বছরেই। 2006-07 অর্থ বছরে বিএনপি সরকারের শেষ বাজেটের আকার ছিল মাত্র 69,740 কোটি টাকা। 2026-এ এসে সেই বাজেট প্রায় 9.5 লাখ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। 20 বছর ব্যবধানে বাজেটের অঙ্ক বেড়েছে 13 গুণেরও বেশি। 1979 সালে বিএনপি সরকারের 3,263 কোটি টাকার বাজেট 2026 সালে দাঁড়িয়েছে প্রায় 9,38,000 কোটি টাকা। তবে অতীতে সেই আর্থিক শৃঙ্খলা ও উন্নয়নমুখী ধারার সঙ্গে বর্তমানের উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকটের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে বর্তমান সরকার, সেটি এখন দেখার বিষয়। মাকদুরা মিতি, দেশ টিভি। বিজিবির বাধার মুখে একের পর এক ব্যর্থ হচ্ছে বিএসএফ এর পুশিং চেষ্টা। এরই মধ্যে অন্তত 53টি পুশিনের ঘটনা রুখিয়ে দিয়েছে তারা। রংপুর অঞ্চলে এক সপ্তাহে 330 জনের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
বিভিন্ন হোল্ডিং সেন্টার, বিএসএফ ক্যাম্প ও সীমান্ত এলাকায় আরও 296 জনকে জড়ো করে রেখেছে তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমেই হতে পারে পরিস্থিতি অবসান। সহকর্মীদের সহায়তায় আপন উপর প্রতিবেদন। অবৈধভাবে ভারত থেকে মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে বিএসএফ। অনেকদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতে পশ্চিমবঙ্গ সরকারে পালাবদলের পর বেড়েছে পুশিনের এই অপচেষ্টা। এ সময়ে যশোর অঞ্চলে 14টি, রংপুরে 29টি, সরাইলে 9টি ও কক্সবাজার অঞ্চলে 1টি পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিন করবেন না। আর গেল 7 দিনে শুধুমাত্র রংপুর অঞ্চলেই 330 জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে টার্গেট করে মেহেরপুর, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে। এসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সতর্ক অবস্থানে আছে বিজিবি। কোনো প্রকার পুশিন আমরা অ্যালাউ করব না। পুশিন ঠেকানোর জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা যতভাবে পেরেছি, সেটা আপনি টেকনিক্যালি বলেন, আপনি ইকুইপমেন্ট বেসিসে বলেন, আপনি ম্যান পাওয়ার ইনভলভমেন্ট বলেন, সকল কিছুই আমরা করেছি। সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি। সবশেষ পাওয়া তথ্য বলছে, ভারতের বিভিন্ন হোল্ডিং সেন্টার, বিএসএফ ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় নতুন করে 259 থেকে 296 ব্যক্তিকে জড়ো করে রাখা হয়েছে পুশিন করার জন্য। এসব ঘটনায় বাড়ছে উদ্বেগ, সীমান্তে দেখা দিচ্ছে উত্তেজনা। আমরা চাই না যে ভারত থেকে কোনো প্রকার অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করুক। আমাদের চিন্তা হলো আমরা 70 দেশে বাস করি, আমাদের এই জায়গা হয় না, ভারত থেকে লোকজন নামাই দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। পুশিনের ঘটনাকে অবৈধ ও দুঃখজনক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। যে পুশিনের ঘটনা ঘটছে এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা জানি যে সীমান্তে পুশ ইন, আন্তর্জাতিক রিফিউজি আইন, ইন্টারন্যাশনাল মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক নাগরিক অধিকার, এই সব কিছু মিলিয়ে এটা অবৈধ এবং এটা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির অন্যতম একটা পদ্ধতি হলো আলোচনা। এই আলোচনা বা কোনো মেডিয়েশনের মাধ্যমে কোনো আরবিট্রেশন এখানে কাজে লাগবে না। সুতরাং একটা পিসফুল সেটেলমেন্টের জন্য আলোচনাটাই যথেষ্ট। তবে সমঝোতা ছাড়া কোনোভাবেই পুশিন গ্রহণযোগ্য নয় বলছেন তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা? সাজমিন, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে গত 5 জুনের পর থেকে দফায় দফায় কিন্তু এই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ এবং সেই চেষ্টাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এবং এই বিজিবি সদস্যদেরকে কিন্তু সীমান্তবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সহযোগিতা করছেন। এই যে তথ্য দিয়ে বলতে চাই যে 5 জুন একসাথেই কিন্তু লালমনিরহাট 3 সীমান্তের 5 পয়েন্ট দিয়ে 33 জনকে এবং তারপরের দিন 6 জুন লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 1 জনকে এবং 7 জুন আবারও দুর্গাপুরের দিঘলটারি সীমান্ত দিয়ে 40 থেকে 50 জনকে রাতের আধারে লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করা হয়। তবে এই সব চেষ্টাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। আমরা সীমান্তের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে সীমান্তের এই দফায় দফায় পুশিনের যে চেষ্টা, এর কারণে কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি নোম্যান্স ল্যান্ডে যে বাংলাদেশের ভূখণ্ডর জমিগুলো রয়েছে সেই চাষাবাদের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের বাধার সম্মুখীন এবং আতঙ্কের নিয়েই চলাফেরা করতে হচ্ছে। আমরা লালমনিরহাটের 3টি বিজিবি কাজ করে, এই 3টি বিজিবির সাথেই কথা বলেছি। 51 বিজিবি, 61 বিজিবি এবং 15 বিজিবি। এই 3 বিজিবির অধিনায়করা আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তের টহল কিন্তু পূর্বের তুলনায় জোরদার করা হয়েছে এবং সীমান্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষ যায় বিজিবিকে সহায়তা করছেন। এই সহায়তা এবং বিজিবির কঠোর নজরদারির কারণে কিন্তু এই পুশিনকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে এবং নজরদারি অব্যাহত রয়েছে, টহল অব্যাহত রয়েছে। তবে সীমান্তের মানুষজন বলছে যে এটি কূটনৈতিকভাবে সমাধান করে দ্রুত এই সীমান্ত থেকে পুশিনের যে ঘটনা সেটিকে যাতে রুখে দেওয়া যায় স্থায়ীভাবে, সেই পদক্ষেপ যাতে সরকার গ্রহণ করে, এমন উদ্যোগে কিন্তু দাবি উঠেছে। এই ছিল লালমনিরহাটের সীমান্ত নিয়ে সর্বশেষ খবর।
ধন্যবাদ জামাল। সীমান্তে বাড়ছে উদ্বেগ, সীমান্তের পরিস্থিতি নিয়ে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। সাগরে মাছ ধরার উপর টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। দীর্ঘদিন অপেক্ষার পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল মেরামত, ট্রলার প্রস্তুত সহ শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন তারা। সংশ্লিষ্টদের আশা, ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা কার্যকর করায় এবার সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা প্রজাতির মাছ মিলবে। পিরোজপুরের বিভিন্ন ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার ট্রলার। মৎস্য অবতরণ কেন্দ্রগুলো এখনো অনেকটাই নীরব, তবে জেলেদের ব্যস্ততা থেমে নেই। কেউ পুরনো জাল মেরামত করছেন, কেউ নতুন জাল প্রস্তুত করছেন, আবার কেউ ট্রলারের ইঞ্জিন ও প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা করে নিচ্ছেন। নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে পাড়ি জমাবেন তারা। গত প্রায় 2 মাস সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার, উৎপাদন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে পরিবারগুলোকে আর্থিক সংকটে পড়তে হয়েছে। তবুও সামুদ্রিক মাছের নিরাপত্তা প্রজননের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলেছেন তারা। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন জেলেরা। তাদের প্রত্যাশা, এবার সাগর থেকে ফিরবেন ভরা ট্রলার নিয়ে। আমাদের প্রস্তুতি নিচ্ছে, আমাদের জেলেরা সাগরে যাবে মাছ ধরতে। গত বছরও 60 দিনের পরে যাই আমরা কাঙ্ক্ষিত মাছ পাইনি, এবছরও কি হবে উপরওয়ালাই জানে। তবে সাগরে ট্রলিং জাহাজ যদি বন্ধ হয়, আমি মনে করি আমাদের মাছের আর অভাব হবে না। আশা করি ইনশাল্লাহ মাছ পোনা পাবো। আমরা দেনাবানা হয়েছে, এগুলো কাটতে যাবে। এই মাছ পোনা পাইলে অনেক উপকৃত হবো আমরা জেলেরা। জেলেরা বুঝতে পারলে আমরা মনটা খুশি থাকবে, যদি না পাই আল্লাহ ছাড়া কেউ জানি। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় এবছর ভালো পরিমাণের মাছ মিলবে বলে জানান মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে। এরপরে তারা জেলেরা সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। তারা জেলেরা নিষেধাজ্ঞা শেষে ব্রিডিং পিরিয়ড শেষ হওয়ার হলে সাগরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ সহ বিভিন্ন রকম মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আমরা মনে করি, এবং তারা ভরপুর মাছ পাবে। 58 দিনের বিরতির পর আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে উপকূলের মৎস্য ঘাটগুলো। জেলেদের আশা, নিষেধাজ্ঞা চলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদি সরকারি হিমাগার এলাকার বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার 2 যাত্রী, আহত হন অন্তত 3 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই বন্দর আব্বাস সহ ইরানের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সঙ্গে অঞ্চলটিতে থাকা 18টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। ক্রমাগত আরো খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের নতুন করে হামলা চালালে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে। এছাড়া অঞ্চলটিতে মার্কিন বাহিনী মোতায়েন থাকা 18টি ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এদিকে মার্কিন হামলার পরপরই ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 2টি জাহাজে আঘাত হেনেছে। আইআরজিসি এই হামলার কথা জানালেও সেন্টকম এই দাবি নাকচ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান কোনো ধরনের হামলার হুমকির মুখে মাথা নত করবে না।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আলোচনার সুযোগ হাতছাড়া করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিবাসী ইস্যুতে দ্বিতীয় দিনের মতো চরম বিক্ষোভ ও সহিংসতা হয়েছে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। এক কৃষ্ণাঙ্গের ওপর ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে স্কুল। যে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় বুধবার উত্তর আয়ারল্যান্ড জুড়ে গণপরিবহন সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। এর আগে গেল সোমবার রাতে উত্তর বেলফাস্টে স্থানীয় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে সুদানের এক অভিবাসন প্রত্যাশী। এর পরপরই অভিবাসন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। আগুন দেয়া হয় বাস, ব্যক্তিগত গাড়ি এবং বাড়িঘরে। বুধবার দ্বিতীয় দিনের মতো গড়ায় সহিংসতা। মুখোশধারীরা ইট পাটকেল ছুটতে থাকে পুলিশের দিকে। পুলিশও জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তাদের। বুধবার রাতে সকল মন্ত্রীর পক্ষ থেকে এ বিশৃঙ্খলার নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। অন্যদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে। ছুরিকাঘাতে আহত ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে 40-এর কোঠায় থাকা ওগিলভি তার বাম চোখ হারিয়েছেন এবং ডান চোখেও আঘাত পেয়েছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে তোলা হয়েছে আদালতে, করা হয়েছে হত্যা চেষ্টার মামলা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের অন্যতম এক পরিচায়ক মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম। ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে 3বার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে যাচ্ছে ঐতিহাসিক এই স্টেডিয়াম। 1970 ও 1986 সালের পর 2026 বিশ্বকাপের শুরুটাও হবে চমৎকার এই স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। একে একে শেষ হয়ে এসেছে অপেক্ষার প্রহর। বছর গড়িয়ে মাস, মাস গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ শেষে দিনের পরিক্রমার অবসান। বিশ্বকাপের উন্মাদনার সামনে দাঁড়িয়ে পুরো বিশ্ব। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের সবুজ গালিচায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যে স্টেডিয়ামে মিশে আছে বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের উপাখ্যান। এস্তাদিও আজতেকা। বিশ্বকাপের ইতিহাস লিখতে বসলে যে স্টেডিয়ামকে জায়গা দিতে হবে আলাদা এক অধ্যায়ে। কেন এমনটা বলছি? বিশ্বকাপের মঞ্চে আর কোন স্টেডিয়ামের নেই এত গৌরবময় ইতিহাস। আজতেকা বিশ্বের প্রথম ভেন্যু যেখানে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে করাবে। 1970 ও 1986 পর 2026 বিশ্বকাপের কিক অফ হবে আজতেকার সবুজ গালিচায়। 1966 বিশ্বকাপের বছরেই উদ্বোধন করা হয় ফুটবলের অন্যতম আইকনিক এই স্টেডিয়ামের। মেক্সিকান স্থপতি পেদ্রো রামিরেজ ভাস্কেজ ও রাফায়েল মিজারেজ আলকেরেকার সুনিপুণ নকশার প্রতিফলন আজতেকা। 1970 বিশ্বকাপ দিয়ে শুরু হয় এই স্টেডিয়ামের বিশ্বকাপ যাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 87,000। লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই স্টেডিয়াম বিশ্বের 8ম বৃহত্তম। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এস্তাদিও আজতেকা কেবল একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবল কিংবদন্তিদের কীর্তির সাক্ষী। পেলে থেকে দিয়েগো ম্যারাডোনা, বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর জন্ম হয়েছে আজতেকায়। 1970 সালে পেলের তৃতীয় শিরোপা, 86-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে গোল অফ দ্য সেঞ্চুরি আর বিশ্বকাপ জয়। অমরত্বের সূতিকাগার এই আজতেকা স্টেডিয়াম। 2026 বিশ্বকাপে এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের আরও 2টি ম্যাচ ও নকআউটের 2টি ম্যাচ আয়োজন করবে এই স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজেছে আজতেকা। সংস্কার করা হয়েছে ব্যাপক। বিশ্বকাপ সামনে রেখে নামে বদল এসেছে আজতেকা স্টেডিয়ামের। এস্তাদিও বানরতে নামে পরিচিতি পাবে স্টেডিয়ামটি। নামের বদল আসলেও পরিবর্তন হবে না ইতিহাসের। পেলে ম্যারাডোনার অমরত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়াম কি এবারও কাউকে কিংবদন্তি বানাবে? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
নিন্দুকের সব সমালোচনা ও সংশয় উড়িয়ে দিয়ে আবারও বিশ্বজয়ের হুঙ্কার ছেড়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর পুরোপুরি ফিট মেসি স্পষ্ট জানিয়েছেন, টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে রাজত্ব করতে তার দল এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তরুণ তুর্কিদের নিয়ে LM10 স্বপ্ন দেখছেন আরও একবার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার। সোশ্যাল মিডিয়া কিংবা চায়ের টেবিলের তর্কে একটা কথা ইদানিং খুবই শোনা যাচ্ছে, আর্জেন্টিনা এবার বিশ্বজয়ের দৌড়েই নেই। সমালোচকরা তো দলটিকে ফেভারিটের তালিকা থেকে বাদ দিতেও প্রস্তুত, কিন্তু খোদ দলনেতা যখন উল্টো সুর শোনান তখন কি আর বসে থাকা যায়? নিন্দুকদের মুখে ছাই দিয়ে মহাতারকা লিওনেল মেসি সাফ জানিয়ে দিয়েছেন এবারের আলবিসেলেস্তেরা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই দলটিকে টপকে যাওয়া তো দূরের কথা, সমানতালে লড়তে গেলে প্রতিপক্ষকে খেলতে হবে অতিমানবীয় ফুটবল। বুধবার প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এলেমটন। সেখানে তিনি দলের ভেতরকার আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ পরিকল্পনার ঝাঁপি খোলেন। মেসি স্পষ্ট করে বলেন, আলবিসেলেস্তে স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি হলো ওরা হারতে ভুলে গেছে। অবিরাম জয়ের একটা দারুণ নেশা চেপে বসেছে সবার মাথায়। সবচেয়ে বড় কথা, ভক্তদের মনে জমে থাকা সব সংশয় এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মহাতারকা। এলেমটেন আশ্বস্ত করেছেন, মাঠে নেমে নিজেদের অধিকার কিভাবে আদায় করতে হয় তা এই দলের প্রতিটা সদস্য খুব ভালো করেই জানে। অথচ কদিন আগেও বাতাস ভারী হয়েছিল নানামুখী আশঙ্কায়। ফুটবল প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে খবর উঠেছিল মেসি নাকি ইনজুরিতে ভুগছেন। গুঞ্জন উঠেছিল তিনি নাকি পুরো 90 মিনিট সার্ভিস দিতে পারবেন না, কিংবা কোচ লিওনেল স্ক্যালোনি তাকে পুরো সময় খেলাবেনই না। কিন্তু সব জল্পনা কল্পনায় জল ঢেলে ম্যাজিশিয়ান নিজে জানিয়ে দিলেন সুখবর। মেসি জানালেন তিনি এখন পুরোপুরি চোটমুক্ত এবং ফিট। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের দাপটে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ৬ উইকেটে ৮৫ রান। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারেই ম্যাথিউ স্টার্ককে ফেরান তাসকিন। এরপর শুরু হয় মুস্তাফিজ শো। এক এক করে সাজঘরে পাঠান, কোপার কনলি, অ্যালেক্স কেরি, ম্যাট রেনশেক ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। ক্যামেরন গ্রিন ও ইংলিশের ব্যাট ভর করে কোনো মতে ৫০ পার করে অস্ট্রেলিয়া।